আল জাজিরাতে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারটি খুব মনোযোগ দিয়ে শুনলাম। সজীব ওয়াজেদ জয় বরাবরই দলের ক্রাইসিস মোমেন্টে আন্তর্জাতিক মহলে বেশ সক্রিয় হয়ে ওঠেন। আজকেও দেখলাম সেই সক্রিয়তা। সজীব ওয়াজেদ জয় একা করার সময় উনি সক্রিয় ছিলেন অনলাইনে, উনি সক্রিয় ছিলেন বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে, এমনকি এই আল জাজিরাতেও, এবং খুব সফল হয়েছিলেন তখন, কারণ উনি অনেক প্রশংসা করিয়েছিলেন। যেহেতু উনি বিদেশে বড় হয়েছেন, আমেরিকা পড়াশোনা করেছেন, তাই ওনার ইংলিশ এবং ওনার কথা বলার স্টাইল এগুলো ওয়েস্টে বেশ হোমোজেনাস। মানে ওখানে আপনার মনে হবে যে উনি ওখানে একজন যেভাবে স্মার্টলি কথা বলা দরকার, সেই স্মার্টলি উনি কথা বলেছেন, মিডিয়াকে অ্যাড্রেস করেছেন, সাংবাদিকদেরকে ফেস করেছেন, যেটা তারেক রহমান এক মুহূর্তের জন্য বিদেশে কখনোই করেনি। তাই এই হিসাবে সজীব ওয়াজেদ জয় বেশ সাকসেসফুল। আজকের এই সাক্ষাৎকারটি দেখলাম, যথারীতি খুব স্মার্টলি উনি ওনার নিজের বাসায় সাক্ষাৎকারটি দিয়েছেন, এবং এই সাক্ষাৎকার দেওয়ার সময় ওনার যে কেতাদুরস্ত অবস্থা, ওনার যে কাপড় চোপড়, কথা বলার স্টাইল, হেয়ার স্টাইল, ক্লিন শেভ, এবং খুব স্মার্টলি উনি উপস্থাপন করেছেন নিজেকে, যেটাতে একজন লিডারের যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ হওয়া দরকার সেটা হয়েছে। তবে সাক্ষাৎকারটিকে যদি আমি স্ক্রুটিনাইজ করতে চাই, অর্থাৎ পলিটিক্যালি স্ক্রুটিনাইজ করতে চাই, তাহলে কি দাঁড়ায়, চলুন আলোচনা করি। সজীব ওয়াজেদ জয় উনি এডুকেটেড মানুষ, এবং উনি পড়াশোনা করেছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এবং গ্লোবাল লিডারদের সঙ্গে ওনার শোল্ডার রাবিং এর অভিজ্ঞতা আছে। তবে সাক্ষাৎকারটি আমি যখন দেখেছি, তাতে আমার মনে হয়েছে যে উনি অনেকটা ডিফেন্স মোডে ছিলেন, এবং এই ডিফেন্স মোডে থাকার কারণে উনি যেভাবে ডমিনেট করা উচিত ছিল সেভাবে উনি সাক্ষাৎকারটি ডমিনেট করতে পারেননি। যদি বলেন যে উনি ডিফেন্স কিরকম করেছেন, আমি বলবো হি ডিফেন্ডেড দ্য আওয়ামী লীগ পজিশন মোটামুটি ভালোভাবেই। সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারটা তবুও ভেরি ইম্পর্টেন্ট। কি হিসাবে ইম্পর্টেন্ট? প্রথমত ইম্পর্টেন্ট কতগুলি বিষয় বেরিয়ে এসছে এখান থেকে। সেটা হচ্ছে ওনার আলোচনা থেকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত স্পষ্ট হয়েছে যে শেখ হাসিনা আর আওয়ামী লীগে ফিরবেন না, অর্থাৎ উনি নেতৃত্বে ফিরবেন না এই অর্থে। অর্থাৎ শেখ হাসিনা আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতি থেকে উনি অবসরে যাচ্ছেন, এবং সেই প্রক্রিয়া বোধহয় আওয়ামী লীগের ভেতরে শুরু হয়েছে। এবং যেহেতু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলে সাধারণ মানুষের, কোটি কোটি মানুষের সমর্থন আছে, সেহেতু এই দলটিকে নিঃশেষ করে দেওয়া যাবে না, এবং সেই দলটি আসলে মরে যাবার মতো দল নয়, এটা ওনার কথা থেকে স্পষ্ট হয়েছে। তাহলে আওয়ামী লীগ শেখ হাসিনা কে রিটায়ারমেন্টের পরবর্তীতে বর্তমানে আওয়ামী লীগ কিভাবে গোছানো হচ্ছে, কিভাবে ফিরে আসবে, এতে কারা থাকবে, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কাজ চলছে, এটা স্পষ্ট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উচিত হবে না এখন আশা করা যে তারা আবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে দেখবেন, এটা সজীব ওয়াজেদ জয় নিশ্চিত করেছেন। দ্বিতীয়ত হচ্ছে সজীব ওয়াজেদ জয় স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগ মিস হ্যান্ডেল করেছিল সেই প্রোটেস্টকে। সুতরাং এইটা একটি ভালো দিক যে আওয়ামী লীগের দোষ স্বীকারের যে বিষয়টা, যেটা আমাদের সাধারণত বাংলাদেশের রাজনীতিতে নেই, সেটা সজীব ওয়াজেদ জয়ের টোনে এসছে, যে উনি স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগের অনেক ভুল ছিল আওয়ামী লীগের, এবং ওনার বিভিন্ন কথায় এটাও স্বীকার হয়েছে যে উনি বলেছেন যে আওয়ামী লীগে অবশ্যই করাপ্ট ব্যক্তিও ছিল, যেটা আমরা বারবার বলে আসছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের সমর্থন বাংলাদেশের 40-50% মানুষের, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সবাই যারা সমর্থক, সবাই রাজনীতি ছেড়ে হাত পা গুটিয়ে বসে যাবে, এটা ধারণা করা অমূলক। আরও আছে যে উনি বলে স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কেউ এই ইলেকশনে যাবে না, কারণ এটা অল ইনক্লুসিভ নির্বাচন নয়। আরও স্পষ্ট হয়েছে যে উনি বলেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে এবং ধরা হয়েছে যে জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টটি গ্রহণযোগ্য নয়, এবং যারা মারা গিয়েছে তাদের ব্যাপারে আসলে যেই বিষয়টি উনি এনেছেন, সেটা পুলিশ হত্যার বিষয়টি উনি এনেছেন। তবে যেই জিনিসগুলো আরো স্পষ্ট বলা দরকার ছিল, ওটা আসলে স্পষ্ট হয়ে আসেনি, অর্থাৎ উনি এমফেসাইজ করতে পারেননি আলোচনায়। সেটা হচ্ছে যে এই যে উনি শ্যাম যে ট্রায়াল হচ্ছে এটার কথা উনি বলেছেন, কিন্তু ট্রায়াল কেন হচ্ছে শ্যাম, বা কেন এই ট্রায়ালটা গ্রহণযোগ্য নয়, উনি যদিও বলেছেন যে শেখ হাসিনা তার নিজের পছন্দ মতো আইনজীবী নিতে পারেননি, তথাপি এখানে পাশাপাশি ওনার উচিত ছিল বলার যে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী কেউই আসলে সুষ্ঠু বিচার আশা করতে পারছে না। যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, ফেয়ার ট্রায়াল হোক, কিন্তু ফেয়ার ট্রায়ালটা নিশ্চিত হচ্ছে না কি কারণে, এবং তাদের যে জুডিশিয়াল পারসিকিউশন হচ্ছে, এই জিনিসটি উনি স্পষ্ট করার ক্ষেত্রে যে আদালতে পেটানো হচ্ছে, যাকে যাকে ধরা হচ্ছে, এই বিষয়গুলিকে উনি আর স্পষ্ট করতে পারতেন। বারবার যেই সাংবাদিক, আল জাজির সাংবাদিক যেটা করেছে, প্রতিটা মুহূর্তে জয়কে কাট করে দিয়েছে, অর্থাৎ জয় কোনো সেন্টেন্সই শেষ করতে পারেননি, এবং প্রতিটা মুহূর্তে
বরঞ্চ ইন্টারভিউয়ার বারবার বলা কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ। যেখানে সজীব অজয় জয় ওকে বললেও, উনি যদি কথা শোনার সময় উনি ওকে বলেছেন, তারপরেও সজীব অজয় জয়কে উনি এই সাংবাদিক বলেছে লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ। অর্থাৎ এটা এক ধরনের ডমিনেটিং অ্যাটিটিউড। সজীব অজয় জয় বরঞ্চ বড় বড় যারা নেতা, যেমন ধরেন ওবামা, ট্রাম্প তো বটেই, যখন ওনাদের ইন্টারভিউ নেওয়া হয় তখন ওনারা ডমিনেট করেন সাংবাদিকদেরকে, ডমিনেট করেন এভাবেই যাতে সাংবাদিকরা তাদের উপরে পুশ করতে না পারে, বরঞ্চ সাংবাদিকদেরকে ওনারা বলেন লেট মি ফিনিশ। একবারও জয়ের মুখে শুনি নেই যে লেট মি ফিনিশ কথাটা সাংবাদিককে বলেছে, একবারও সে বলেনি, বরঞ্চ সাংবাদিকের উপরে ডমিনেট করা উচিত ছিল। সজীব অজয় জয় আনেননি যে বর্তমানে অল ইনক্লুসিভ নির্বাচনটা কেন বর্তমান সরকার ভয় পাচ্ছে। বর্তমান সরকারকে বলা উচিত ছিল যে আওয়ামী লীগ যদি ভুল করে থাকে সেটা সিদ্ধান্ত অবশ্যই জনগণই নেওয়া উচিত, এবং ওনার উচিত ছিল বলা যে যেহেতু বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের দল হিসেবে কেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চাইছে না। আওয়ামী লীগের ব্যাপারে জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া উচিত, সেটা তো ডেমোক্রেসি। কেন বাংলাদেশে পুলিশ হত্যার ব্যাপারে তদন্ত করার বিষয়টি রুদ্ধদ্বার করে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো কিন্তু বলা হয়নি। কেন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এক্সট্রিমিস্ট গ্রুপগুলো এর ভিতরে ঢুকে আছে, এই প্রোটেস্টারদের ভিতরে। এখানে কতগুলো বিষয় এনেছে, যেমন মুক্তর বিষয়টি এনেছে, আরো কয়েকটি আবু সাইদের বিষয়টি এসছে, এবং আরো এসছে এই যে হাদির হত্যার বিষয়টি। জয় বলেছিলেন যে হাদির যে হত্যাকারীকে, যার কথা বলা হচ্ছে সে আওয়ামী লীগের কিনা বা কোনো পোস্ট হোল্ড করতে কিনা, এইসব বিষয়ে উনি জানেন না। এটা আসলে ভালো ডিফেন্স নয়, বরঞ্চ এটা বলা উচিত ছিল যে শিবিরের অনেক অ্যাক্টিভিস্টকে আমরা দেখেছি যারা ছদ্মবেশে আসলে আওয়ামী লীগে ঢুকেছে। সেই হিসাবে এই যে আওয়ামী লীগ যে যাকে হত্যা করার কথা বলা, হাদি যাকে হত্যা করেছে বলে দাবি করা হচ্ছে, ও যদি আওয়ামী লীগের পোস্ট হোল্ড করেও থাকে, প্রথমত সে হত্যা করেছে কিনা তার কোনো ফেয়ার ট্রায়ালের কোনো সিস্টেম বাংলাদেশে এখন আশা করা যাচ্ছে না। দ্বিতীয়ত সে কি আসলে গুপ্ত শিবির কিনা বা অন্য দল কিনা, সেটাই বা কিভাবে বলি যখন কিনা আওয়ামী লীগের ভেতরে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে ঢুকে থাকার ইতিহাস শিবিরের মুখ থেকেই তারা স্বীকার করে। এই কথাগুলো কিন্তু আমরা সজীব অজয় জয়ের কথায় আমরা শুনতে পারিনি। এছাড়াও যেই মন্ত্রী চিরাগাঙ্গে যে মন্ত্রীর কথা বলা হয়েছে, যার 350 বাড়ি আছে, যার কথা বারবার উঠানোর চেষ্টা করেছিল এই আল জাজিরা সাংবাদিক, সেখানে সজীব অজয় জয় বলেছিল যে আমি তার ব্যাপারে জানি না, ডিটেলস জানি না। এই কথা না বলে বরঞ্চ বলা উচিত ছিল যে এই সরকারের পতনের ঠিক আগে আগে তো ওই লোকটির কথা আল জাজিরাতে এসছে, কিন্তু সেই ব্যাপারে তো কোনো রকম পদক্ষেপ নেওয়ার সময়টি পাওয়া যায়নি। এই বিষয়গুলো কিন্তু আসেনি, এবং বারবার ভারতের দিকে টানা হয়েছে, ভারতের কথা বলা হয়েছে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, কবে দিবে না দিবে এটা বলা উচিত ছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট এর ব্যাপারে, এবং তারা ইন্ডিয়ান গভর্নমেন্ট এর কাছে চাইতে হলে বা কোনো কিছু প্রমাণ করতে হলে সব চাইতে আগে ওয়ান হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস। বাংলাদেশের সরকার কি ক্লিন হ্যান্ডস আছে কিনা। এবং আরও যে জিনিসটি বলা হয়নি, স্পষ্ট করে বলা হয়নি, সেটা হচ্ছে বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতাটা কতখানি। এই বিষয়ে কিন্তু স্পষ্ট সজীব অজয় জয় প্রশ্ন তোলেনি। এসব কিছু বিষয়েই আসলে আমি মনে করি স্পষ্টতার আরো জায়গা ছিল, কিন্তু সজীব অজয় জয় যদিও উনি ডিফেন্ড করেছেন মোটামুটি ভালো, কিন্তু উনি এই ইন্টারভিউটা ডোমিনেট করতে পারেননি, বা ডোমিনেট করতে ওনাকে দেয়া হয়নি। উনি সাংবাদিককে একবারও থামিয়ে দেননি, যে ওনার কথা সেন্টেন্স যখনই এই সাংবাদিক বাধা দিয়েছে উনি অন দ্য স্পট উনি চুপ হয়ে গেছেন। দিস ইজ নট দ্য ওয়ে টু ডমিনেট অ্যান ইন্টারভিউ, এবং এই বিষয়ে আসলে আরও ট্রেনিং থাকা উচিত ছিল বলে আমি মনে করি। এছাড়া ওভারঅল হি ডিফেন্ডেড হিজ পজিশন, এবং বরঞ্চ আমরা ওনাকে বিদেশে অ্যাক্টিভ ভালো দেখেছি। দেশীয় রাজনীতিতে আসলে অন্যরকম গেম, সেটা ভবিষ্যতে আমরা দেখতে পারবো কিনা সেটাই আশা করা যাচ্ছে, যে আমরা কি ওনাকে আওয়ামী লীগের নেতৃত্বে দেখবো কিনা। কারণ সুশিক্ষিত মানুষ সময় ধরে আস্তে আস্তে নেতৃত্বে আসবে, এবং সেটা আমি মনে করি যে কোনো নেতৃত্ব আসার আগে যে কোনো রাজনীতিবিদ, সেটা সজীব অজয় জয় হোক, তারেকের মেয়ে হোক, যেটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় যে এক লাফে তারা নেতৃত্বে শীর্ষ স্থানে চলে যায়। তবে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থাটা একটু ব্যতিক্রম ধর্মী, কারণ এটা আওয়ামী লীগের একটি ফেইলার যে আসলে এই যে সেকেন্ড জেনারেশন যারা কিনা মুক্তিযুদ্ধের পরে, অর্থাৎ শেখ হাসিনার সন্তান প্রজন্ম, খালেদা জিয়ার সন্তান প্রজন্ম, অর্থাৎ আমাদের প্রজন্মে আসলে ক্যারিজম্যাটিক লিডার বিল্ড আপের ক্ষেত্রে আমাদের আগের প্রজন্ম, অর্থাৎ খালেদা জিয়া প্রজন্ম, শেখ হাসিনা প্রজন্ম, তারা ব্যর্থ হয়েছেন। তাই এই দুর্গতিমূলক অবস্থার সময়ে সজীব অজয়ের নেতৃত্ব বেশ ভালো কাজ দিচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে যে ডক্টর কামাল অথবা যারাই আছেন, অনেক যারা শিক্ষিত,
তারা অনেকে আছেন যারা কিনা আসলে বিভিন্ন মিডিয়াতে ওনারা ভালো কথা বলেন, কিন্তু তারা মাঠে ঘাটে সাধারণ মানুষের সঙ্গে মিলে মিশে রাজনীতি করার ক্ষেত্রে ততটা পটু হন না। তাই সেই সময়টা সজীব ওয়াজেদ জয়ের আমাদের দেখার আছে ভবিষ্যতে, যদি উনি রাজনীতিতে আসেন তখন দেখা যাবে যে উনি কতটা সফলভাবে সেটা মোকাবেলা করতে পারেন। তবে ওনার বহু বছর বিদেশে থাকাটা আলটিমেটলি দেশের আওয়ামী লীগের নেতৃত্বে, শীর্ষ নেতৃত্বে আসার ক্ষেত্রে কতটা সহায়ক হবে আমি সেটা জানি না, বা আদৌ ওনার কি ইচ্ছা আছে কিনা সেটাও আমি জানি না। তবে ওভারঅল আমি এটাকে 10-এ 5-6 দেব। সজীব ওয়াজেদ জয়ের আল জাজিরার সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনীতিতে একটি মাইল ফলক হয়ে উঠেছে। আন্তর্জাতিক মিডিয়ায় আওয়ামী লীগের শেখ হাসিনার পরে এই প্রথম কোনো শক্তিশালী কণ্ঠস্বর শোনা গেল যা একযোগে রাজনৈতিক পরিপক্কতা এবং কৌশলগত দূরদর্শিতার পরিচয় বহন করে। তাহলে আওয়ামী লীগের জয় পর্ব শুরু হলো, আসুন ব্যাখ্যা করি। জয়ের এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার অবস্থানের স্পষ্টতা। তিনি আত্মপক্ষ সমর্থনের চেয়ে অভিযোগ খণ্ডনে বেশি মনোযোগ দিয়েছেন। আল জাজিরার প্রতিকূল পরিবেশে বা প্রতিকূল সাক্ষাৎকারের পরিবেশে তিনি যেভাবে প্রতিটি প্রশ্নের মুখোমুখি হয়েছেন তা দেখাচ্ছে যে তিনি নিছক একজন রাজনৈতিক উত্তরাধিকারী নন, বরং একজন পরিণত রাজনীতিবিদ। তার বক্তব্যে আক্রমণতার চেয়ে যুক্তি নির্ভর প্রতিরক্ষা বেশি প্রকাশ পেয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের ভাবমূর্তি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে নিঃসন্দেহে। সাক্ষাৎকারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল যখন জয় শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তার মা বৃদ্ধ এবং সম্ভবত আর নেতৃত্বে ফিরবেন না। এই বক্তব্য দুটি গুরুত্বপূর্ণ, কারণ শেখ হাসিনা এখনো নেতৃত্ব দিয়ে চলেছেন এবং জয় এই কথা আগেও বলেছিল। প্রথমত, এটি আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে হয়তো, কিন্তু এটি আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের কোনো নির্দেশনা নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, এটি জয়ের নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পরোক্ষ প্রকাশ্য হতে পারে। তার এই বক্তব্য যদি দলের ভিতরে কিছুটা বিতর্ক সৃষ্টি করেছে, কিন্তু দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল হিসেবে এটা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচায়ক। জয়ের রাজনৈতিক দর্শন একটি নতুন মাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তিনি জুলাই আগস্টের ঘটনাবলী নিয়ে আত্মসমালোচনা করেছেন, স্বীকার করেছেন যে আওয়ামী লীগ আন্দোলন মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এই স্বীকৃতি তার রাজনৈতিক পরিপক্কতার প্রমাণ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে শেখ হাসিনা গুলির নির্দেশ দেননি, কারণ তিনি যদি তা করতেন তবে এখনো তিনি ক্ষমতায় থাকতেন। এই বক্তব্য একদিকে শেখ হাসিনার মানবিক দিক তুলে ধরেছে, অন্যদিকে তার রাজনৈতিক নমনীয়তার পরিচয়ও তুলে ধরেছে। সাক্ষাৎকারে জয়ের সবচেয়ে শক্তিশালী বক্তব্য ছিল আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের অসম্ভবতা নিয়ে। তিনি দাবি করেছেন যে বাংলাদেশে প্রায় 30-50% মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থক। এই দাবি সত্য, অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ আমি নিশ্চিত। জয়ের এই আত্মবিশ্বাস শুধু পারিবারিক উত্তরাধিকার থেকে আসেনি, বরং তার নিজস্ব রাজনৈতিক বিশ্লেষণ এবং দলের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেও তিনি এই বক্তব্য দিয়েছেন। জয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, কথা বলার ধরন বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি কোনো রকম নার্ভাসনেস প্রদর্শন করেননি, আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলেছেন। এই আচরণ দেখাচ্ছে যে তিনি নিজেকে একজন ভবিষ্যৎ নেতা হিসেবে দেখছেন। তার কথাবার্তায় যে দৃঢ়তা এবং নিশ্চিন্ততা ফুটে উঠেছে তা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন শক্তির আবির্ভাবের ইঙ্গিত দিচ্ছে। মানে আওয়ামী লীগ একটি বড় শক্তিশালী দল, তার নেতা হিসাবে তাকেও শক্তিশালী একটা বার্তা দিতেই হতো। তবে জয়ের এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল স্পষ্ট করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে দলটি কোনো অবস্থাতেই রাজনীতি থেকে সরে যাবে না। তার হুমকি যে নির্বাচন প্রতিহত করা হবে তা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি কৌশলগত অবস্থান। তিনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগ সহিংসতা চায় না, কিন্তু তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। জয়ের এই সাক্ষাৎকার আওয়ামী লীগের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি প্রমাণ করেছেন যে শেখ হাসিনার পরেও দলটির শক্তিশালী নেতৃত্ব রয়েছে। তার আন্তর্জাতিক যোগাযোগ ক্ষমতা, ভাষাগত দক্ষতা এবং রাজনৈতিক বিশ্লেষণী দক্ষতা দলের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। বাংলাদেশের রাজনীতিতে সজীব ওয়াজেদ জয় এখন আর শুধু শেখ হাসিনার ছেলে নন, বরং একজন স্বতন্ত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আল জাজিরার ক্যামেরার সামনে সজীব ওয়াজেদ জয় যখন পায়ের উপর পা তুলে বসেন, তখন ঢাকার রাজনৈতিক পাঠকক্ষে বসে অনেকেই চিৎকার করে হয়তো উঠতে চেয়েছিলেন, কিন্তু গলা চেপে রেখেছিলেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে এই ছেলে আর প্রধানমন্ত্রীর ছেলে নন, তিনি দলের একমাত্র লাইভ কার্ড, যে কার্ডটা হাতে নিয়ে আওয়ামী লীগ পরের খেলার দিকে তাকাচ্ছে। জয়ের কণ্ঠে যখন মা আর ফিরবেন না রাজনীতিতে শব্দগুলো বের হয়, তখন গোটা ক্লান্ত সংগঠনটির ভিতরে শব্দহীন বিস্ফোরণ ঘটে নিশ্চয়ই। স্লোগানের ধুলো উড়ে যায়, পোস্টারের রং ফিকে হয়ে যায়, আর বুকের ভেতর এক নতুন জায়গা খালি হয়, যেখানে এখন পরবর্তী শব্দটা লেখা আছে হয়তো। যে কারণে আমি শুরুতেই বলেছি জয় পর্ব শুরু হলো কিনা। এই খালি জায়গাটাই আসলে জয়ের সাক্ষাৎকারের মূল লক্ষ্য ছিল। ক্যামেরার সামনে তিনি যা বলেছেন তার চেয়ে যা না বলে গেছেন তাই গুরুত্বপূর্ণ। তিনি আল জাজিরাকে দোষারোপ করেননি, ইউনূস সরকারের কুকীর্তি তুলে ধরতে চাননি, বরং প্রতিটি প্রশ্নকে ব্যবহার করেছেন নিজের নতুন অবস্থানটা চিহ্নিত করতে। তিনি আর ব্যাকরুম বয় নন, তিনি এখন ফ্রন্ট লাইনের স্টেক হোল্ডার,
যে কিনা ভবিষ্যতের বোর্ডে নিজের আসন পাকা করে নিচ্ছেন। যখন তিনি বলছেন যে আওয়ামী লীগ 40-50% মানুষের প্রতিনিধিত্ব করে, তখন আসলে তিনি পরিষ্কার ভাষায় বলছেন এই বিশাল ভোট ভান্ডারের কাস্টোডিয়ান এখন তিনি নিজে, মানে সজীব ওয়াজেদ জয়। শুধু মায়ের নামে নয়, তার নিজের পরিচয়ে তিনি সেটি ক্লেম করছেন। আর যখন তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হলে সহিংসতা হবে, তখন তিনি কোনো ধ্বংসাত্মক হুমকি দেননি, বরং রাষ্ট্রযন্ত্রকে মনে করিয়ে দিচ্ছেন আমরা এখনো রাস্তায় নামার ক্ষমতা রাখি, আমাদের কর্মীরা এখনো গোপন কবর খুঁড়ছে, তাই নতুন খেলার নিয়ম লিখতে হলে আমাদের বসতে হবে টেবিলে। এই টেবিলে বসার আসনটাই তিনি নিজের জন্য বরাদ্দ করেছেন, কারণ তিনি জানেন দিল্লির থেকে শেখ হাসিনা ঢাকার মাটিতে যখন পা রাখবেন তখন তো ব্যাপারটা আসলেই বদলে যাবে, এবং সেই পা রাখার পরে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন রক্তের প্রয়োজন হবে, এবং সেটা জয়। এবং দলটিকে এগিয়ে নিয়ে যেতে হলে শেখ হাসিনার পরে তাই জয়কে মেনে নিতে হবে সকলকে। তাই জয়ের প্রতিটি উত্তর একটা সূক্ষ্ম সংকেত, আমি আছি, আমরা আছি, আমি নামবো না, আমরা ছাড়া খেলা হবে না। তিনি যখন বলছেন 2018 সালে আমরা 30% ব্যবধানে এগিয়েছিলাম, তখন তিনি আসলে বলছেন জরিপের ডেটা মানে আমার হার্ড ড্রাইভে আছে, নেটওয়ার্ক আমার হাতে, তাই নতুন নির্বাচনে লেজিটিমেসি চাইলে আমার দরকার পড়বে বা আওয়ামী লীগের দরকার পড়বে। আর যখন তিনি বলছেন যে আমরা সহিংসতা চাই না, তখন তিনি আসলে বলছেন আমরা সহিংসতা শুরু করতে পারি, সেটা ঠেকাতে চাইলে আমাদের সঙ্গে কথা বলতে হবে। এই কথা বলার ভাষাটা হলো নতুন নেতৃত্বের ভাষা, যেখানে আবেগ নেই, ডেটা কথা বলছে, যেখানে স্লোগান নয় স্ট্র্যাটেজি কাজ করছে। জয়ের চোখে আর আল জাজিরার সাংবাদিক আর শত্রু নন, তিনি একটা মাধ্যম মাত্র, যার মাধ্যমে তিনি পশ্চিমা দর্শকদের বোঝাচ্ছেন আওয়ামী লীগ এখনো বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড, এই ব্র্যান্ডের কাস্টোডিয়ান হিসেবে শেখ হাসিনা নেতৃত্বে আছেন, কিন্তু আমিও তৈরি হচ্ছি, শেখ হাসিনার সঙ্গে ডিল করতে হলে আমার সঙ্গেও ডিল করতে হবে একই সাথে। এই ডিলটাই আসলে ভবিষ্যতের রোডম্যাপ, যেখানে তিনি আর মায়ের নামে ভোট চাইছেন না, বরং নতুন প্রজন্মের কাছে ডেভেলপমেন্ট প্লাস সিকিউরিটি টার্মটি বিক্রি করা যায় কিনা সেটা জয় নিজেই চেষ্টা করছেন। সেখানে তিনি নিজেই সেলসম্যান হয়েছেন। তিনি যখন বলছেন আমরা ক্লিন নির্বাচন চেয়েছিলাম কারণ আমরা জিততাম, তখন তিনি আসলে বলছেন আমরা ভোট চুরি করিনি, জনগণের ভোটেই আমরা নির্বাচিত হয়েছি। এই সাক্ষাৎকারের শেষে যখন তিনি হালকা হেসে তিনি তার মায়ের কথা বলেন, তখন বোঝা যায় একজন ছেলে হিসাবে বা সন্তান হিসাবে মায়ের প্রতি তার আসলে মানে কতখানি দুশ্চিন্তা রয়েছে, কারণ তার মায়ের বয়স হয়েছে এবং তার মা এখনো আওয়ামী লীগকে ফেরানোর কাজটি রাত দিন করে চলেছেন। যাই হোক, প্রশ্নটা কেউ জানতে চান না, কারণ সবাই জানে জয় ইতিমধ্যে ফিরে এসেছেন, শুধু পদ্মা সেতু পার হননি এখনো, তিনি পার হবেন শিগগিরই, কিন্তু শেখ হাসিনার হাত ধরে। বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে শেখ হাসিনা ছাড়া উত্তরণ নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশকে শেখ হাসিনা যে পর্যায়ে নিয়ে গেছেন, সেই পর্যায় থেকে বাংলাদেশকে যে স্তরে নামানো হয়েছে, সেই জায়গা থেকে মুক্তি পেতে হলে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের সঙ্গে জয়ও যে তৈরি হয়েছেন, আল জাজিরা এই সাক্ষাৎকার সেটাই প্রমাণ করছে।